নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানানো, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন কেমন চলছে আমাকে জানিও। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিদ্যাঞ্জলি। এবং ইন্টারভিউর জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে, কারণ বিদ্যাঞ্জলি সম্পর্কে আমরা আগে কিন্তু অবগত ছিলাম না। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে একটি প্রকল্প এই বিদ্যাঞ্জলি, যেটা পশ্চিমবঙ্গেও লাগু হতে চলেছে। অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই এই বিদ্যাঞ্জলি কি। বিদ্যাঞ্জলি হচ্ছে একটা সামাজিক প্রকল্প, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট হতে চলেছে এই বিদ্যাঞ্জলি। এই বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে তুমি এখনো একটা শিক্ষক হওনি, তোমার ইন্টারভিউ প্রসেস চলছে, তুমি টেটে পাশ করেছো, তুমি ইন্টারভিউ দিয়ে তারপর তুমি যদি পাশ করো তবে তুমি শিক্ষক হলে। কিন্তু খাতায় কলমে শিক্ষক না হয়েও আমরা কিন্তু শিক্ষক হতে পারি। কিভাবে? সেটা হচ্ছে এই বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে। এই বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে সমাজে বা আমাদের গ্রামে, আমাদের চারপাশে যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, অবসরপ্রাপ্ত চাকরিজীবী যারা রয়েছেন, সেটা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন বা রাজ্য সরকারের চাকরি করতেন বা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তারা মনে করলে তাদের আশেপাশে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেখানে গিয়ে তারা তাদের শ্রম দান করতে পারেন বা বাচ্চাদেরকে শেখাতে পারেন বা পড়াতে পারেন। কেন করা হয়েছে প্রকল্পটা? কারণ আমরা বলি সবসময়, দেখবে আমি তোমাদেরকে যে কোনো ভিডিও যখন পড়াই তখন আমরা কি বলি, বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ। কেন বলি? যে বিদ্যালয়ে আমাদের একটা বাচ্চার শারীরিক, মানসিক, বৌদ্ধিক বিকাশ ঘটে। সে শুধুমাত্র স্কুলে পড়াশোনা শিখতে আসছে না, সে স্কুলে কি শিখতে আসছে, নিয়ম শৃঙ্খলা শিখতে আসছে, কিভাবে শ্রেণীকক্ষে বসতে হয়, কখন আসতে হয়, মানে তার যে সময় জ্ঞান সেই সম্পর্কে তার ধারণা হচ্ছে। দুই বন্ধু পাশাপাশি বসছে বা একসাথে ক্লাসে অনেকজন মিলে বসছে, সেখানে তাদের মধ্যে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া, একে অন্যকে সাহায্য করা, একসাথে খাবার ভাগ করে খাওয়া, এর মাধ্যমে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে বাচ্চাদের মধ্যে। সেই কারণে আমরা বিদ্যালয়কে বলি সমাজের ক্ষুদ্র সংস্করণ। এই বিদ্যালয় এবং সমাজের মধ্যে সেতু বন্ধনের কাজ করবে এই বিদ্যাঞ্জলি প্রকল্প, এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রকল্প হতে চলেছে এই বিদ্যাঞ্জলি। এই বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন শিক্ষক। মানে সরকারি খাতায় কলমে আমরা শিক্ষক না হলেও আমরা বিভিন্ন সরকার এবং সরকার পোষিত বিভিন্ন বিদ্যালয়গুলোতে আমরা বাচ্চাদেরকে শিক্ষাদান করতে পারবো। শুধুমাত্র শিক্ষাদান নয়, শিক্ষাদানের পাশাপাশি সেই স্কুলে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো স্কুলে অ্যাডিশনাল ক্লাসরুম নেই, আমার কোনো একটা এনজিও আছে, সেই এনজিওর মাধ্যমে আমি সেই স্কুলে অ্যাডিশনাল ক্লাসরুম করে দিতে পারি, বা আমি আমার চাকরি জীবনের একটা টাকা থেকে সেই স্কুলে একটা পিউরিফায়ার লাগিয়ে দিতে পারি, সেই স্কুলে দুটো ফ্যান ডোনেট করতে পারি, সেই স্কুলে 4টে বেঞ্চ ডোনেট করতে পারি। তাহলে এগুলোও কিন্তু আমরা এই বিদ্যাঞ্জলি প্রকল্পের মাধ্যমে করতে পারবো। অর্থাৎ বিদ্যালয় এবং সমাজের সেতু বন্ধনই হচ্ছে বিদ্যাঞ্জলি প্রকল্প। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই প্রকল্পটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই প্রকল্পের প্রচুর নেগেটিভ দিকও রয়েছে, যেটা এখনই অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা প্রথমে নেগেটিভ দিকগুলো পড়বো না, আমরা প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব, তারপর একে একে কি কি বিষয়গুলো এখানে উঠে আসছে নেগেটিভ ভাবে সেগুলোও কিন্তু আমরা পজিটিভ ওয়েতে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা বিদ্যাঞ্জলি প্রকল্পটা নিয়ে শুরু করি। তাহলে বিদ্যাঞ্জলি কি? ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি হলো বিদ্যাঞ্জলি। এই প্রকল্পে কারা সুবিধা পাবে, অর্থাৎ সুবিধাভোগী কারা? আমাদের যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং হায়ার সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি, এরা হচ্ছে বিদ্যালয়গুলি সাহায্য পাবে। আমরা এর উদ্দেশ্যটা জেনে নিই। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে বেসরকারি খাতের মাধ্যমে সরকারি ও সরকার পোষিত বিভিন্ন বিদ্যালয়গুলির পরিকাঠামো ও পঠন পাঠনের উন্নয়ন, এই হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। এবার এই প্রকল্পের সুবিধা আমরা কিভাবে পাবো? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বিদ্যাঞ্জলির একটা অফিসিয়াল পোর্টাল রয়েছে, যার দুটো পার্ট রয়েছে।
একটা হচ্ছে স্কুল করছে, মানে আপনি যদি কোনো স্কুলের শিক্ষক হন বা শিক্ষিকা হন, আপনি একটা পাঠ করবেন, সেখানে ইউডাইস কোড দিতে হবে। ইউডাইস কোড দিয়ে সেখানে আমাদের বিদ্যালয়ের রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আমার বিদ্যালয়ে কিসের সমস্যা রয়েছে, যদি আমার বিদ্যালয়ে শিক্ষকের সমস্যা থাকে সেটা আমরা লিখব। যদি আমার বিদ্যালয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সমস্যা থাকে, মানে অ্যাডিশনাল ক্লাসরুম করতে হবে বা টয়লেটের ব্যবস্থা করতে হবে, বা যদি আমার স্কুলে কোনো ওয়াটার পিউরিফায়ারের প্রয়োজন হয়, বা আমার স্কুলের মাঠ নেই, বাচ্চাদের খেলাধুলা করানোর বিভিন্ন সরঞ্জাম, বাচ্চাদের পড়ানোর বিভিন্ন সরঞ্জাম যেগুলোকে আমরা টিএলএম বলে থাকি, সেই সমস্ত সরঞ্জাম নেই, যেগুলো থাকবে না সেটা আমরা এখানে নথিভুক্ত করব রেজিস্টার করার পর। আর একটা অংশ থাকবে যেটা হচ্ছে সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবক ছেলে মেয়েরা রয়েছেন, যারা কলেজ কমপ্লিট করে ফেলেছে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, এবং তার সাথে সাথে অবসরপ্রাপ্ত বিভিন্ন আমাদের সরকারি কর্মচারীরা রয়েছেন, যারা রাজ্য সরকারি হতে পারেন, কেন্দ্র সরকারি হতে পারেন, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন রকম এনজিওরা, তারা এই পোর্টালে নথিভুক্ত করবেন যে তারা কিভাবে উন্নয়ন করতে পারেন। যেমন স্বেচ্ছাসেবকরা, তারা তাদের শ্রমের মাধ্যমে উন্নয়ন করতে পারেন। কর্মচারীরা, তারা তাদের শ্রম দিতে পারেন, মানে বাচ্চাদের এসে পড়াতেও পারেন। দ্বিতীয়ত, তিনি তার টাকার বা মাইনের একটা অংশ তিনি স্কুলকে কোনো কাজে ডোনেট করতে পারেন। কোনো এনজিও আসতে পারে, এনজিও এসে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারে। তাহলে এইভাবে তারা একটা নথিভুক্ত করাবে। এবার স্কুলের সঙ্গে ওই পোর্টাল, যখন স্কুল একটা নোটিফিকেশন জারি করবে যে আমার একটা অ্যাডিশনাল ক্লাসরুমের প্রয়োজন, তখন একটা এনজিও তখন সেই স্কুলের ওখানে এসে বলবে আমি অ্যাডিশনাল ক্লাসরুমটা বানিয়ে দেব আমার এই এনজিওর মাধ্যমে। সুতরাং সেখানে তারা এনজিও এসে ওই স্কুলের অ্যাডিশনাল ক্লাসরুম বানিয়ে দিচ্ছে। মানে এই হচ্ছে একটা সোজা শর্টকাট পদ্ধতি। এবার এখানে আমরা কি কি করতে পারছি, তাহলে একটা হচ্ছে পোর্টালের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, সেখানে আমরা বলে দিলাম যে কারা কারা আবেদন করবে সেটা। এবার আমরা দু রকম ভাবে সাহায্য করতে পারি। একটা হচ্ছে বিভিন্ন রকম সম্পদ ও পরিকাঠামো উন্নয়ন, যেটা বলছিলাম যে অ্যাডিশনাল ক্লাসরুম প্রয়োজন, টয়লেট প্রয়োজন, জলের ব্যবস্থা, মাঠের ব্যবস্থা, বা আমার টিএলএম প্রয়োজন, বাচ্চাদেরকে শেখানোর কোনো জিনিস যেমন খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন, তাহলে সেগুলো কিন্তু এই সম্পদ এবং পরিকাঠামোর মধ্যে পড়ছে। আর একটা কি, আর একটা হচ্ছে বিভিন্ন রকম পরিষেবা বা ক্রিয়াকলাপ। পরিষেবা ক্রিয়াকলাপের মধ্যে কি পড়ছে, পরিষেবা ক্রিয়াকলাপের মধ্যে পড়ছে বাচ্চাটাকে এসে পড়াতে পারেন ওনারা কোনো একটা সাবজেক্টের, যে আমি ম্যাথের ক্লাসটা নেব। কোন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আছেন, হাই স্কুলে তিনি পড়াতেন বা প্রাইমারি স্কুলে তিনি পড়াতেন, তিনি নতুন করে বলছেন আমি বাচ্চাদের ক্লাস 4-এর অঙ্কটা নেব একদিন করে, তো বাচ্চাদের পড়াতে পারেন। বাচ্চাদের যোগ ব্যায়াম শেখানো, বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভিন্ন হাতে কলমে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো করা যেতে পারে, যেগুলোকে আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ বলে দিই। কোনো শিল্পকলা, এটাও সেই একই ব্যাপার, কোনো বাচ্চাদের কোনো ছোট ছোট জিনিস শেখানো, সেগুলোকে কিন্তু আমরা এর মাধ্যম দিয়ে করতে পারি। এবার এই প্রকল্পের আমরা সুবিধা, এই প্রকল্পের সুবিধা কি আছে, এটা তো হচ্ছে আমরা কি কি সুবিধাগুলো পাচ্ছি। এবার এই প্রকল্পের সুবিধা কি আছে, এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধে হচ্ছে একটা হচ্ছে সমাজের সাথে বিদ্যালয়ের একটা মেলবন্ধন ঘটছে, অর্থাৎ সমাজের বিভিন্ন মানুষ স্কুলের কি সমস্যা আছে সেটা জানতে পারছেন, সেই সমস্যার সমাধানে তারা এগিয়ে আসতে পারছেন, অর্থাৎ সমাজের সঙ্গে বিদ্যালয়ের একটা মেলবন্ধন ঘটছে। আর দ্বিতীয়ত, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তাদের বেতন দেওয়ারও প্রয়োজন হচ্ছে না, কারণ তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এই প্রকল্পের অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে, যেমন অলরেডি আলোচনা হচ্ছে যে যদি স্বেচ্ছাসেবকরাই পড়ান তাহলে বিদ্যালয়ের বাকি টিচাররা কি করবেন, তাহলে তাদেরকে পড়াতে হবে না, তারা শুধু যাবেন, মাইনে পাবেন, চলে আসবেন। কিন্তু বিষয়টা সেটা নয়। এই যে স্বেচ্ছাসেবকরা, তারা আজকে ফাঁকা আছেন, আজকে পড়াতে আসছেন, বা তার আজকে শরীর ঠিক আছে, তিনি আজকে পড়াতে আসছেন, আগামী দিনে তিনি নাও আসতে পারেন। দ্বিতীয়ত, তিনি তো রোজ পড়াতে আসবেন না, তিনি হয়তো সপ্তাহের একটা দিন পড়াতে আসছেন, যেহেতু আমরা এটাকে স্বেচ্ছাশ্রম বলছি। একদিন ভালোবেসে বাচ্চাদেরকে পড়াতে আসছেন, তিনি কিন্তু রোজ আসছেন না, সুতরাং টিচারদের কিন্তু টিচারদের কাজটা করতে হবে। সুতরাং এই ধরনের নেগেটিভ ব্যাপারের কোনো জায়গা নেই। আর দ্বিতীয়ত আর একটা কথা উঠে আসছে যে সরকার এইভাবে স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে কিন্তু
স্কুলগুলোকে চালাবে, আর পার্মানেন্ট শিক্ষক কিন্তু নিয়োগ হবে না। কিন্তু বিষয়টাও সেটা নয়, তার কারণ একটা পার্মানেন্ট টিচারদের দায়বদ্ধতা থাকে স্টুডেন্টদের ওপর, তাকে পড়ানো, তার মিড ডে মিল খাওয়ানো, তাকে তার সামাজিক বিকাশ ঘটানো, তার মূল্যবোধের বিকাশ ঘটানো, তাকে খেলাধুলা করানো, তার বিভিন্ন দিকের বিকাশ ঘটানোর প্রতি কিন্তু শিক্ষকরা এই ছাত্রছাত্রীদের উপর দায়বদ্ধ। কিন্তু যদি এই ধরনের সিস্টেম থাকে তাহলে কিন্তু সেই দায়বদ্ধতা থাকবে না। সুতরাং সরকার কিন্তু চাইবে না সরকারি স্কুলগুলোর কোনো রকম কোনো বাচ্চাদের কোনো সমস্যা ঘটুক। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে এই প্রকল্প চালু হলেই যে সরকারি নিয়োগ বন্ধ হয়ে যাবে। সরকারি নিয়োগের মতোই হবে। এই প্রকল্পের সঙ্গে সরকারি নিয়োগের বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। যেমন অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন ধরতেই পারে, এই যে বিদ্যাঞ্জলি প্রকল্পটা কি, তখন তুমি বললে যে বিদ্যাঞ্জলি প্রকল্পটা হচ্ছে এইটা। এবার ওনারা তো প্রশ্ন করতেই পারেন যে তাহলে তো এই যে স্বেচ্ছাসেবকের মাধ্যমে স্কুলগুলো চলবে, তার মানে নতুন রিক্রুটমেন্ট হবে না। সেটা কিন্তু নয়। তখন আমাদের বলতে হবে যে না, সরকার নতুন রিক্রুটমেন্ট অবশ্যই করবেন, কিন্তু তার সাথে সাথে সমাজের মানুষের সাথে যাতে বিদ্যালয়ের একটা সুসম্পর্ক বজায় থাকে, এবং যারা নতুন নতুন পড়াশোনা করে বেরোচ্ছে, অর্থাৎ যারা এই এইচএস দিচ্ছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় দিক যে তারা টিচার না হয়েও, খাতায় কলমে টিচার না হয়েও তারা কিন্তু তাদের স্কুলে গিয়ে পড়াতে পারছে, বাচ্চাদেরকে পাঠদান করতে পারছে, বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাতে পারছে। সুতরাং এই প্রকল্পের কিন্তু অনেক ভালো দিকও রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার অলরেডি নোটিফিকেশন জারি করে দিয়েছে এই প্রকল্প সম্পর্কে, এবং এই প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটি প্রকল্প হতে চলেছে এই বিদ্যাঞ্জলি প্রকল্প। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে স্বেচ্ছাসেবক, সেটা কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত, বা কোনো সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া কোনো ছেলে বা মেয়ে, সে যাই হোক না কেন, কোনো পরীক্ষার্থী হতে পারে, তো তারা কিন্তু এখানে শিক্ষক বা শিক্ষিকার সহকারী রূপেই কাজ করবেন। খাতায় কলমে তারা শিক্ষক শিক্ষিকা না হয়েও বাচ্চাদেরকে পাঠদান করবেন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর বিদ্যাঞ্জলি প্রকল্প সম্পর্কে তোমাদের কি মতামত আছে সেটাও তোমরা জানিও। আর কোন প্রকল্প তোমরা জানতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা সকলকে। আজকে আমরা শুধুমাত্র বিদ্যাঞ্জলি টপিকটা নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে আমরা স্কুল ব্যাগ পলিসিটা নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়েও আমরা আলোচনা করব।